বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। প্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো সবাই? আশা করছি আল্লাহর রহমতে ভালোই আছো। এসেনশিয়াল স্টাডির ধারাবাহিক আলোচনায় আজকে আমরা আলোচনা করতে যাচ্ছি এসএসসি হিসাব বিজ্ঞান প্রথম পত্রের তৃতীয় অধ্যায়, যে অধ্যায়টির নাম হচ্ছে ব্যাংক সমন্বয় বিবরণী। তোমরা অনেকেই হয়তো এই অধ্যায়টা স্কিপ করে যাও, মানে নিজেদের কাছে কঠিন লাগে বা এরকম মনে হয়। তো আমার কাছে মনে হয়েছে যে এই অধ্যায়টা জাস্ট দুই একটা টেকনিক যদি ঠিকভাবে অনুসরণ করা যায়, একটু মুখস্থ রাখা যায় 3-4টা লাইন, তাহলে খুব তাড়াতাড়ি সহজে এই অধ্যায় থেকে একটা সৃজনশীলের উত্তর দেওয়া সম্ভব। এই অধ্যায় থেকে সৃজনশীল উত্তর দিতে খুব কম সময় লাগে। হিসাব বিজ্ঞানে এমনিতেই সবগুলো প্রশ্নের উত্তর দিতে একটু বেশি সময় লাগে। তো যে সকল অধ্যায় থেকে কম সময় লাগে সেই সকল অধ্যায়গুলো তোমাকে আগে সিলেক্ট করতে হবে। তো সেরকম একটা অধ্যায় হচ্ছে এটা। এই অধ্যায়টা খুবই গুরুত্বপূর্ণ, প্রত্যেক বছরই এই অধ্যায় থেকে সৃজনশীল থাকে। চলো আলোচনা শুরু করা যাক। তো ব্যাংক সমন্বয় বিবরণী বলতে আসলে কি বোঝা যায়? ব্যাংক সমন্বয় বিবরণী বলতে আসলে মূলত বোঝা যায় ব্যাংকের সাথে আমাদের প্রতিষ্ঠানের যে একটা সমন্বয়করণ, সেটা। তো এখন বিষয়টা হচ্ছে এরকম যে ব্যাংক আর প্রতিষ্ঠানের সমন্বয়করণ জিনিসটা আসলে কি। তো আসলে আমরা যারা ব্যাংকে হিসাব খুলি বা আমরা প্রাতিষ্ঠানিকভাবে ব্যাংকে একটা হিসাব খুলে রাখি, তো ব্যাংকের সাথে আমার আর ব্যাংকের দুইটা হিসাব থাকে। যেমন প্রতিষ্ঠান ব্যাংকে যখন টাকা জমা দেয় তখন তারা লিখে রাখে যে আমরা টাকা জমা দিয়েছি, তখন ব্যাংক আবার সেটাকে ক্রেডিট করে আমার অ্যাকাউন্টে টাকা বাড়ায় দেয়। আবার আমার অ্যাকাউন্ট থেকে আমি টাকা তুলে আনলে তখন ব্যাংক ডেবিট করে সে টাকা কমায় দেয়। তো এরকম করে আমাদের এই জন্য মূলত ব্যাংক সমন্বয় বিবরণী তৈরি করা হয়। এখন ব্যাংক সমন্বয় বিবরণী তৈরি করতে গেলে আমাকে দুইটা বইয়ের দরকার। একটা হচ্ছে নগদান বই, আরেকটা হচ্ছে পাস বই বা ব্যাংক বই, যেটা বলো সমস্যা নাই। এটা দুই, এটা এক। এখন কথা হচ্ছে প্রত্যেকটা অধ্যায় তৈরি করার জন্য একটা নির্দিষ্ট উদ্দেশ্য থাকে। যেমন আর্থিক অবস্থার বিবরণী তৈরি করার উদ্দেশ্য হচ্ছে বছর শেষে প্রতিষ্ঠানের আর্থিক অবস্থা কেমন আছে, লাভে না লসে আছে সেটা দেখার জন্য। সেরকম ব্যাংক সমন্বয় বিবরণী তৈরি করা হয় এই আমার প্রতিষ্ঠানের যে নগদান যে বইটা, এই বইটার সাথে যে পাস বইয়ের যে পার্থক্য বা গড়মিল তৈরি হয় এই দুইটার মধ্যে, সেই গড়মিলটা সংশোধন করার জন্যই মূলত আসলে এই ব্যাংক সমন্বয় বিবরণী তৈরি করা হয়। এখন কথা হচ্ছে ব্যাংক সমন্বয় বিবরণী এই যে গড়মিলটা আসলে কিভাবে হয়। যেমন দেখো যে তোমরা ভাবতে পারো যে আমরা ব্যাংকে টাকা জমা দিছি, ব্যাংক আমার অ্যাকাউন্টে টাকা জমা দিয়ে দিছে, তাহলে গড়মিলটা হবে কিভাবে? গড়মিলটা হয় এইভাবে। যেমন দেখো ব্যাংক মাঝে মাঝে আমাদের কাছ থেকে টাকা বিভিন্ন কারণে ব্যাংক টাকা কেটে নেয়। যেমন এসএমএস চার্জ বাবদ ব্যাংক টাকা কেটে নিতে পারে। এখন ব্যাংক তো আর আমাকে নোটিশ দিয়ে টাকা কাটে না, ব্যাংক টাকা কেটে নিয়ে যায়। তো ব্যাংক যখন টাকা কেটে নিয়ে যায়, অটোমেটিক ধরো ব্যাংক আমার অ্যাকাউন্ট থেকে 50 টাকা কর্তন করে ফেলছে। এই কর্তন করলে আমি তো জানি না, আমি না জানলে তখন কি হবে, আমার সাথে এই আমার যে হিসাবটা, সেই হিসাবটার সাথে এখন 50 টাকার একটা ডিফারেন্স চলে আসবে। আবার ধরো ব্যাংক চেক বই দিছে, তার জন্য বছরে 400 টাকা তোমার ব্যাংক ধরো কেটে নিছে। এখন আমি তো এটাও জানি না, যার কারণে আমার সাথে ব্যাংকের একটা পার্থক্য অটোমেটিকলি তৈরি হয়ে যায়। এই যে সকল পার্থক্য তৈরি হয়, এই সকল পার্থক্য দূর করার জন্যই মূলত আসলে ব্যাংক সমন্বয় বিবরণী প্রস্তুত করতে হয়। এখন ম্যাক্সিমাম ক্ষেত্রে পরীক্ষায় নৈর্ব্যক্তিক আকারে একটা ব্যাপার আসে, সেটা হচ্ছে ব্যাংক সমন্বয় বিবরণী কে তৈরি করে, কে প্রস্তুত করে। এটা তুমি ম্যাক্সিমাম ক্ষেত্রেই নৈর্ব্যক্তিক আকারে পাওয়া যায়। ব্যাংক সমন্বয় বিবরণী এটা তৈরি করে মূলত আমানতকারী। এখন তোমাদের মধ্যে কোশ্চেন থাকতে পারে আমানতকারী কে? আমানতকারী হচ্ছে যারা ব্যাংকে হিসাব খুলে, মানে ব্যাংকের সাথে লেনদেন করতে যারা যায়, তারাই হচ্ছে মূলত আমানতকারী। আমরা যারা আছি, আমরা প্রাতিষ্ঠানিকভাবে যদি একটা হিসাব খুলি, তাহলে আমরাই হচ্ছে আমানতকারী। তো এই জন্য হচ্ছে এই কোশ্চেনটা নৈর্ব্যক্তিক আকারে তুমি ম্যাক্সিমাম ক্ষেত্রে পাবা যে ব্যাংক সমন্বয় বিবরণী কে প্রস্তুত করে, উত্তর হচ্ছে আমানতকারী। আর হিসাব বিজ্ঞানের প্রত্যেকটা অধ্যায়েরই আমি দেখবা যে একটা আর্থিক বছরের জন্য হিসাবটা করা হয়, কিন্তু এই অধ্যায়ের অঙ্ক বা প্রশ্নগুলো সলভ করা হয় 1 মাসের জন্য। কতদিনের জন্য? 1 মাসের জন্য। তো এই 1 মাসের জন্য যে হিসাবটা করা হয়, সেই জন্য মূলত এই ব্যাংক সমন্বয় বিবরণীটা মূলত করা হয় 1 মাসের জন্যই প্রস্তুত করা হয়।
এবার আসো যে ব্যাংক সমন্বয় বিবরণী আসলে কিভাবে কি কাজ করে সেটা একটু বোঝার জন্য আমরা একটু দেখি। ধরো ব্যাংক সমন্বয় বিবরণীতে আমার দুই টাইপের বই, একটা হচ্ছে নগদান বই আর একটা হচ্ছে ব্যাংকের জন্য ব্যাংক বই অথবা পাস বইও বলে, ঠিক আছে, তোমরা যেটাই বলো সমস্যা নাই। আচ্ছা, এই দুই জায়গায় ধরো টাকার অ্যামাউন্ট ফিগার যখন 19-20 হবে মানে বেশি কম হবে সেটাকে সমান করতে হবে। এই সমানটা কিভাবে করবা দেখো, ধরো ব্যাংকে আমার এখানে 100 টাকা আছে, ব্যাংকেও 100 টাকা আছে, জমা আছে, কোনো সমস্যা নাই, এটা নিয়ে কোনো প্রবলেম নাই। ব্যাংক কখনো চার্জ করে আমার কাছ থেকে 20 টাকা কেটে নিছে, ধরো SMS চার্জ বাবদ সে 20 টাকা কেটে নিছে, এখন আমার ব্যাংকে টাকা হয়ে গেছে 80 টাকা। কিন্তু আমি তো এটা না জানার কারণে এই নগদানে আমি তো এটা মাইনাস করি নাই, যার কারণে আমার ব্যাংক হিসাবে টাকা দেখাচ্ছে 80, আমার নগদান হিসাবে টাকা দেখাচ্ছে 100। এই যে একটা গরমিল তৈরি হয়ে গেছে। তো তোমাকে যেটা করতে হবে, এই ব্যাংক হিসাবের সাথে নগদান হিসাব যদি আমি সমান করতে চাই তাহলে এখানেও তো 20 টাকা মাইনাস করে দিতে হবে। তো মাইনাস করে দিলে তখন এটা 80 টাকা হবে। আচ্ছা, এবার আসো, ধরো মনে করো কোনো কারণে তুমি একটা চেক ব্যাংকে পাঠাইছো, যে চেক একটা ব্যাংকে পাঠাইছো নগদ ক্যাশ করার জন্য, কিন্তু ধরো যখন চেকটা ছিল 50 টাকার একটা চেক, তুমি ব্যাংকে পাঠাইয়া তুমি তোমার হিসাব থেকে এটা মাইনাস করে তোমার হিসাবে টাকা আসছে 30 টাকা, কিন্তু কোনো কারণে চেকটা ব্যাংক থেকে প্রত্যাখ্যান করা হয়েছে, টাকা হয়তো ডেটে সমস্যা হতে পারে, তোমার সাইন মিলে না, এরকম একটা সমস্যার কারণে ব্যাংক প্রত্যাখ্যান করছে, কিন্তু তখন তো ব্যাংক হিসাবে টাকাটা কি হয়ে গেল, আমার 80 টাকাই রয়ে গেল। তো এই যে মনে করো 80 টাকা রয়ে গেছে, এটা যদি তুমি সমান করতে চাও তাহলে তোমাকে আইসা আবারও এখানে 50 টাকা কি করতে হবে, প্লাস করতে হবে তোমার এটা সমন্বয় করার জন্য। তো সমন্বয় শব্দের অর্থ কি? সমন্বয় শব্দের অর্থ হচ্ছে মিলকরণ, মানে হচ্ছে ব্যাংকের সাথে আমার হিসাবটা যখন আমরা মিলকরণ করব তখন সেটাকে সমন্বয়করণ করা বলা হয়ে থাকে। তো এই অধ্যায়ের জন্য 4টা লাইন, খুবই গুরুত্বপূর্ণ 4টা লাইন, যে কখন আমরা মানে কোনটা যোগ করব কোনটা বিয়োগ করব কখন কি হবে সেটা বোঝার জন্য আমাকে 4টা লাইন অবশ্যই খুব ভালোভাবে মুখস্থ করে রাখতে হবে এবং বুঝতেও হবে। 4টা লাইন এরকম, এটা তোমার প্রশ্নের শুরুতে দেওয়া থাকে এই 4টা লাইন। 1 নম্বর লাইন হচ্ছে নগদান বই মোতাবেক ব্যাংক জমার উদ্বৃত্ত। উদ্বৃত্ত মানে নগদান বই মোতাবেক ব্যাংকের সাথে আর নগদের টাকার যে উদ্বৃত্তটা থাকবে সেটা। আবার ব্যাংক বা পাসবই মোতাবেক ব্যাংক জমার অতিরিক্ত, এই যে শব্দ দুইটা, এই দুইটা শব্দ মিলায় তোমাকে মনে রাখতে হবে। কারণ কি? কারণ তখন আমি ব্যাংকের মতো হব, মানে ব্যাংক যা করছে সেটা আমাকেও সমান করতে হবে। যেমন ব্যাংক এখান থেকে 20 টাকা মাইনাস করছে, আমাকেও 20 টাকা মাইনাস করতে হবে। আবার ব্যাংক এখানে মনে করো ব্যাংক কিছুই করে নাই কিন্তু আমি মাইনাস করছিলাম, তাই এখন আমাকে সমন্বয় করার জন্য এখানে আবার 50 টাকা যোগ দিয়ে দিতে হবে। তাহলে এই দুইটা লাইন যদি তুমি দেখো, যে নগদান বই মোতাবেক ব্যাংক জমার উদ্বৃত্ত অথবা পাস বই মোতাবেক ব্যাংক জমা অতিরিক্ত, তখন আমরা নিজেরা ব্যাংকের মতো হয়ে যাব। আমি হব তখন ব্যাংক, মানে আমি ব্যাংকের ন্যায় কার্যক্রম করব, মানে ব্যাংকের সাথে সমন্বয় করার জন্য আমি যোগ বিয়োগটা করব। এইবার আসো আরেক দুইটা লাইন হচ্ছে তোমার প্রশ্নে একেবারে শুরুতেই এই লাইন দিয়েই এই অঙ্কগুলো শুরু হয়। তো তোমরা যদি এই লাইনগুলো ঠিকঠাক মতন কভার করতে পারো তাহলে আর কোনো প্রবলেম হবে না। দ্বিতীয়ত হচ্ছে নগদান বই মোতাবেক ব্যাংক জমা অতিরিক্ত আর ব্যাংক অথবা পাস বই মোতাবেক ব্যাংক জমা উদ্বৃত্ত, মানে এই যে দুইটা জিনিস আছে এই দুইটার উল্টো জিনিসগুলো আর কি, যেটা হয় যেমন এখানে অতিরিক্ত লিখছিলাম এখানে উদ্বৃত্ত, এখানে উদ্বৃত্ত লিখছিলাম অতিরিক্ত, তখন ব্যাংক আমার মতো হবে, মানে আমি যেটা করছি সেই অনুসারে ব্যাংক টাকাটা বাড়াবে অথবা কমাবে। এই 4টা লাইন তোমার জন্য খুবই ইম্পর্টেন্ট। তুমি যদি এই 4টা লাইন ঠিকভাবে কমপ্লিট করতে পারো তাহলে এই অধ্যায় নিয়ে আর কারো কোনো তেমন প্রবলেম ফেস করতে হবে না। যেমন এই অধ্যায় থেকে কোশ্চেন আসে ফার্স্ট দুটো কোশ্চেন, যেমন প্রথম কোশ্চেন হচ্ছে ম্যাক্সিমাম ক্ষেত্রে যেটা দেখা যায় ডেবিট মেমোরেন্ডাম ক্রেডিট মেমোরেন্ডাম নির্ণয় করো, খ নাম্বারে থাকে ব্যাংক সমন্বয় বিবরণী তৈরি করো, গ নাম্বারে জাবেদা প্রস্তুত করতে বলে। তো খ নাম্বারের কোশ্চেনটা সলভ করার জন্য তোমাকে এই 4টা লাইন অবশ্যই মাথায় রাখতে হবে। এবার আসো এর ছকের পদ্ধতিটা কি থাকে। ঠিক এরকম একটা ছক থাকে যে নগদান বই অথবা ব্যাংক বই মোতাবেক এগুলো উদ্বৃত্ত অথবা অতিরিক্ত যে কোনো একটা কিছু থাকে, কিছু এন্ট্রি যোগ হবে কিছু এন্ট্রি বিয়োগ হবে, তারপর নগদান অথবা ব্যাংক বই মোতাবেক যে কোনো একটা কিছু বসবে
উদ্বৃত্ত বা অতিরিক্ত যা বসার বসবে সেটা বসে এন্ট্রিটা এখানে শেষ হবে। আচ্ছা, আরেকটা ব্যাপার যেটা নিয়ে খুবই কনফিউশন হয় সেটা হচ্ছে আমরা সাধারণত যে জিনিসটা বুঝি যে ডেবিট করলে টাকা বাড়ে, ক্রেডিট করলে টাকা কমে, আমরা নর্মালি জাবেদায় যেটা শিখছি, কিন্তু ব্যাংকের ক্ষেত্রে হিসাবটা কিন্তু অন্যরকম। যদি তোমার ব্যাংক কখনো দেখো যে ব্যাংকে, মনে করো ব্যাংকে তুমি কখনো যদি দেখো যে তোমার ডেবিট হিসাবে টাকা আসছে, দ্যাট মিনস হচ্ছে তোমার অ্যাকাউন্ট থেকে ব্যাংক টাকা কেটে নিছে। কথা বুঝতে পারছো? আচ্ছা, তারপর যদি তোমার হিসাবে ক্রেডিট হয়, মানে সিআর দিয়ে আমি ক্রেডিট আর ডেবিট বুঝাইছে, তো ক্রেডিট যদি হয় তার মানে হচ্ছে তোমার অ্যাকাউন্টে টাকাটা বৃদ্ধি পাইছে। যখন ব্যাংকের ক্ষেত্রে এই জিনিসটা হয়, তোমার ক্রেডিট লিস্ট দেখলে তুমি বুঝবা যে এই টাকাগুলো আমার জমা হয়েছে, আর ডেবিট লিস্ট দেখলে তুমি বুঝতে হবে যে এই টাকাগুলো আমার বিয়োগ হয়ে গেছে। কথা বুঝতে পারছো আশা করছি। আচ্ছা, আরেকটা জিনিস হচ্ছে এই অধ্যায়টা তেমন একটা বেসিক আর কোনো আলোচনা নাই, আলোচনার মধ্যে এটুকুই, এই জিনিসটুকুই, এটুকু সংক্ষিপ্ত আলোচনা যদি কেউ ঠিকঠাক ভাবে মাথায় নিতে পারো তাহলে ইনশাল্লাহ এই অধ্যায় থেকে কারো সৃজনশীল কমপ্লিট করতে কোনো প্রবলেম হবে না। আচ্ছা, আরেকটা জিনিস একটু আলোচনার প্রেক্ষিতে তোমাদের বলে দিচ্ছি যে ক নাম্বার কোশ্চেনে ডেবিট মেমোরান্ডাম আর ক্রেডিট মেমোরান্ডাম আসে। ডেবিট মেমোরান্ডাম বলতে আসলে কি বোঝায় আর ক্রেডিট মেমোরান্ডাম বলতে কি বোঝায়? ডেবিট মেমোরান্ডাম বলতে আসলে বোঝায় যে ব্যাংক আমার কাছ থেকে যে ক্ষেত্রে টাকাটা কেটে নেয়, ঠিক আছে, অথবা ব্যাংকে জমা দেওয়া চেক যদি প্রত্যাখ্যাত হয় তাহলে সেই সকল জিনিসকে ডেবিট মেমোরান্ডাম বলা হয়। আর ক্রেডিট মেমোরান্ডাম বলতে বোঝা যায় যে ক্ষেত্রে ব্যাংক আমাকে টাকা দেয়, যেমন মনে করো ব্যাংক মঞ্জুর করছে সুদ, তার মানে আমার সুদ টাকা বাড়ছে, এগুলো হচ্ছে ক্রেডিট মেমোরান্ডাম। তো আশা করছি সবাই আজকের এই তৃতীয় অধ্যায়ের প্রথম বেসিক আলোচনাটা বুঝতে পারছো। আমি পরবর্তী ক্লাসে তোমাদের যে কোনো একটা বোর্ড কোশ্চেন সলভ করে দেখাই দিব, তাহলে আশা করি আর কারো কোনো প্রবলেম থাকবে না। খুব সহজে যদি কেউ 10টা মার্ক ক্যারি করতে চাও তাহলে সে এই 4টা লাইন শুধু মুখস্থ করে রাখো, তাহলেই সে এখান থেকে 10টা মার্কস ক্যারি করতে পারবা। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।